গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাস ধরে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে কিন্তু বিস্তারিত যে তোমাদের প্রাকৃতিক এবং আঞ্চলিক বিভাগগুলি রয়েছে সেখান থেকে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? আমরা একদিকে প্রাকৃতিকে যেমন দেখেছি যে ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, নদ নদী সম্পর্কে জেনেছি, তাই না? অপরদিকে আঞ্চলিক পরিবেশে আমরা ভারতের কৃষিকাজ সম্পর্কে জেনেছি। সেখানে ধান, গম, চা, মিলেট ইত্যাদি সম্পর্কে যেমন জেনেছি, তেমনি ভারতের যে বর্তমানে শিল্প, সেই শিল্প সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করেছি। শিল্পতে আমরা কি কি বিষয় নিয়ে পড়েছি বলতো? ভেরি গুড। শিল্পতে আমরা লৌহ ইস্পাত শিল্প, তারপরে ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প এবং ভারতের জনসংখ্যা এবং ভারতের যে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সড়কপথ, তারপরে জলপথ, আকাশপথ, পাইপলাইন ইত্যাদি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ আমি কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু এই পুরো চ্যাপ্টারটা সম্পূর্ণ করেছি। এবং গত ক্লাসে আমরা কিন্তু অনুশীলনীটা শুরু করেছিলাম। তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর পাঠটা কিন্তু শুরু করেছিলাম। সেখানে আমরা অনুশীলনীর পাঠ অনেক কি দেখেছিলাম যে ভারতের আঞ্চলিক যে পরিবেশ, সেই আঞ্চলিক পরিবেশের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেইগুলি থেকে কিন্তু আমি তোমাদের অনুশীলনীটা করিয়েছিলাম, তাই তো? আজকে আমরা ভারতের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে অর্থাৎ ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা থেকে স্বাভাবিক উদ্ভিদ, এই যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে তোমাদের অনুশীলনীতে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তার আগে দেখি যে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। স্টুডেন্ট, এই যে লৌহ ইস্পাত শিল্প, তোমরা গত ক্লাসে অনেক শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। বলতো, জামশেদপুরে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন অর্থাৎ টাটা আয়রন স্টিল কোম্পানি গড়ে উঠেছে, সেটি কত সালে স্থাপিত হয়েছে? ভেরি গুড, 1907 সালে। এবং স্থাপিত করেছেন কে? জামশেদজি টাটা, তাই না? আচ্ছা, এই যে ধান উৎপাদন, আমরা কৃষিকাজে দেখেছিলাম ধান এবং গম হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য, তাই তো? এই ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি বলতো? ভেরি গুড, প্রথম রাজ্য কিন্তু হলো পশ্চিমবঙ্গ। হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি? ভেরি গুড, পাঞ্জাব। এই যে ধান সম্পর্কে যে গবেষণাগার রয়েছে ভারতের, সেই প্রধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে ধান সম্পর্কে? উড়িষ্যার কটকে। বাহ, খুব ভালো। স্টুডেন্ট, আমরা এই যে ধান, গম, পাট ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তুমি বলো তো এই পাট কি জাতীয় ফসল? ভেরি গুড, তন্তু জাতীয় ফসল কিন্তু হলো পাট, তাই না? এছাড়া কার্পাসও কিন্তু তন্তু জাতীয় ফসল। আচ্ছা, সোনালী ফসল বা সোনালী তন্তু বলা হয় কাকে বলতো স্টুডেন্ট? ভেরি গুড, সোনালী সোনালী যে ফসল তাকে কাকে বলা হয়? কার্পাসকে, তাই তো? আচ্ছা, গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি বলতো? ভেরি গুড, উত্তরপ্রদেশ রাজ্য কিন্তু গম উৎপাদনে প্রথম, কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনে কিন্তু আবার ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? ভেরি গুড, পাঞ্জাব। আচ্ছা স্টুডেন্ট, আমরা লৌহ ইস্পাত শিল্প আর কি শিল্প দেখছিলাম? যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প। বলতো ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড, ভারতের ডেট্রয়েট কিন্তু বলা হয় চেন্নাই শহরকে, তাই তো? তথ্য প্রযুক্তি শিল্পে আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে ভারতবর্ষের একটি শহরে সব থেকে বেশি তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। সেই শহরটির নাম কি? ব্যাঙ্গালোর, তাই না? দেখো, ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি, তাই তো? তাহলে ব্যাঙ্গালোর কিন্তু তথ্য প্রযুক্তি সংস্থায় অনেকটা এগিয়ে। স্টুডেন্ট, আমরা সড়ক পথ, বিভিন্ন আহ, আহ, পরিবহন ব্যবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম। বলতো আকাশপথে দুটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম কি? বিমান এবং হেলিকপ্টার, তাই না? আচ্ছা, আমাদের রাজ্যে কলকাতাতে কিন্তু একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, তার নাম কি?
ভেরি গুড। দমদম এয়ারপোর্ট তার নাম কি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই তো? বলতো যে ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বলো। গত ক্লাসে এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। বাহ, খুব ভালো বলেছো যে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু ভারতের ব্যস্ততম এবং কি বৃহত্তম বিমানবন্দর। আচ্ছা স্টুডেন্ট, আমরা সড়কপথ পড়ার সময় দেখেছিলাম যে ভারতবর্ষের দীর্ঘতম সড়কপথ, যে জাতীয় সড়কপথ, সেটি কোনটা বলো তো? ভেরি গুড, NH-44। এই NH-44 কোথা থেকে কোথা অবধি বিস্তৃত? বাহ, খুব ভালো বলেছো যে একেবারে উত্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে ভারতের একেবারে দক্ষিণ দিকে যে ইন্দিরা পয়েন্ট রয়েছে, সেই ইন্দিরা পয়েন্ট কিন্তু এই NH-44 বিস্তৃত। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যার নাম্বার NH-44। আর এর দৈর্ঘ্য কত কিলোমিটার বলতো? ভেরি গুড, 4112 কিলোমিটার দীর্ঘ কিন্তু পথ অতিক্রম করেছে এই NH-44। স্টুডেন্ট, এই NH-44 যেমন সড়ক পথ, তেমনি ভারতের কিন্তু জলপথেও রয়েছে NW1, অর্থাৎ যে জাতীয় জলপথ, সেই ন্যাশনাল ওয়াটারওয়েজ এর মধ্যে কিন্তু প্রধান যে অংশটি সেটা হলো কিন্তু NW1। এই NW1 কোথা থেকে কোথা অব্দি বিস্তৃত বলতো? ভেরি গুড, হলদিয়া থেকে কিন্তু এলাহাবাদ পর্যন্ত এই NW1 বিস্তৃত। বিশেষ করে গঙ্গা নদীর উপরে কিন্তু এই NW1টা, এই পথটা অবলম্বন করে। স্টুডেন্ট, আমরা ভারতের জনসংখ্যা পড়েছিলাম, পড়েছিলাম তো? বলতো কোন রাজ্যে ভারতের জনসংখ্যা সব থেকে বেশি? উত্তরপ্রদেশ। ভেরি গুড, একদম ঠিক বলেছো। এবারে যদি তোমাদের বলে যে কোন রাজ্যে মোট জনসংখ্যা সব থেকে সর্বনিম্ন রয়েছে, সেটা তোমাদের উত্তর কি হবে? সিকিম। আবার যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে, তার মধ্যে কিন্তু একটা জায়গায় সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে। কোন জায়গা বলো? ভেরি গুড, নিউ দিল্লি, তাই তো? ভারতবর্ষের আমরা সেন্সাস যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে গড় সাক্ষরতার হার, তাই তো? তাহলে তোমরা বলো তো যে ভারতবর্ষে যে গড় সাক্ষরতার হার সেটি কত? ভেরি গুড, 74.04% হলো কিন্তু ভারতের গড় সাক্ষরতার হার। স্টুডেন্ট, আমরা জনঘনত্বও পড়েছিলাম, বলতো ভারতের মোট জনঘনত্ব কত? বাহ, 382 জন পার বর্গ কিমি হচ্ছে ভারতের গড় জনঘনত্ব। এই জনঘনত্বের বিচারে ভারতবর্ষের সব থেকে এগিয়ে বা প্রথম রাজ্য কোনটি? ভেরি গুড, জনঘনত্বের বিচারে ভারতের প্রথম রাজ্য হলো কিন্তু বিহার। আমাদের ওয়েস্ট বেঙ্গল কততম স্থানে রয়েছে? দ্বিতীয় স্থানে। ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, এই যে জনঘনত্ব সব থেকে যদি বলি কম কোন রাজ্যে, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, অরুণাচল প্রদেশ। তোমরা সাক্ষরতার হার বললে গড় কত, যে 74.04%। এটা আমাকে বলো তো যে ভারতবর্ষে সাক্ষরতার হার সব থেকে বেশি কোন রাজ্যে? কেরলে। খুব ভালো বলেছো। এবং সাক্ষরতার হার সব থেকে কম কোন রাজ্যে? সেটি হলো কিন্তু বিহারে। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা মোটামুটি ভারতের যে আঞ্চলিক পরিবেশের যে শর্ট প্রশ্নগুলো তোমাদের অনুশীলনীতে রয়েছে সেগুলো সম্পর্কে অবগত হয়েছো, বা তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে, তাই তো? আজকে আমরা ভারতের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশের যে অনুশীলনী রয়েছে সেটি আলোচনা করব। অর্থাৎ অনুশীলনী পার্ট 2 সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। দেখো স্টুডেন্ট, প্রথমে আমরা আলোচনা করব যে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন দেয়া থাকবে যার মান কিন্তু এক। তার মান কত? এক। অর্থাৎ প্রশ্নের যে নম্বর, 1 নম্বরের প্রশ্ন, এবং 4টে অপশন থাকবে। তোমাকে কিন্তু সঠিক অপশনটা এই 4টে থেকে বেছে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে অপশনটা রয়েছে দেখো, বা প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের নবগঠিত রাজ্যটি হলো কোনটি? বলো। ভারতের
নবগঠিত রাজ্যের নাম কি? অপশন এ তে রয়েছে দেখো ছত্তিশগড়, অপশন বি তে রয়েছে উত্তরাখণ্ড, অপশন সি তে রয়েছে কিন্তু তেলেঙ্গানা, আর অপশন ডি তে রয়েছে কি ঝাড়খণ্ড। তোমাদের বলতে হবে যে ভারতের নবগঠিত যে রাজ্য সেটি কোনটি, বলো। ভেরি গুড। ভারতের নবগঠিত রাজ্যটি হলো কিন্তু তেলেঙ্গানা, তাই না? এটি কত সালে হয়েছিল স্টুডেন্ট? 2014 সালে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটি আত্মপ্রকাশ করে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো স্টুডেন্ট, বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কটি? তাহলে বর্তমানে ভারতবর্ষে যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যগুলোর সংখ্যা কটি? দেখো, নাম্বার এ আছে 27টি, বি আছে 28টি, সি আছে 29টি এবং ডি আছে কিন্তু 30টি, তাই তো? তোমরা বলো উত্তর কোনটা হবে? ভেরি গুড, অপশন বি কিন্তু সঠিক উত্তর। তাহলে বর্তমানে আমাদের দেশে রাজ্যের সংখ্যা কটি? 28টি। যদি প্রশ্নটা এরকম আসতো যে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি, তখন তোমাদের উত্তর কি হবে, বলো। বাহ, খুব ভালো বলেছো যে 9টি কিন্তু রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। স্টুডেন্ট বলো তো, এই যে আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে, তার মধ্যে আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? ভেরি গুড, আয়তনে কিন্তু বৃহত্তম বা ক্ষেত্র মানে বৃহত্তম রাজ্যটির নাম হলো কিন্তু রাজস্থান, তাই তো? আচ্ছা, এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ক্ষুদ্রতম রাজ্যটির নাম হলো গোয়া, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, হিমালয়ের উচ্চতম অংশটির নাম কি? কি হবে উত্তর? অপশন রয়েছে সিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস। এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে হিমালয়ের উচ্চতম অংশ কিন্তু হবে হিমাচল, ঠিক আছে? অপশন বি। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর রয়েছে, হুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার কি, বলো। খুব সহজ প্রশ্ন। এ হচ্ছে শৃঙ্গ, বি হচ্ছে উপত্যকা, সি হচ্ছে হিমবাহ এবং ডি হচ্ছে কিন্তু হ্রদ। তাহলে বলো, হিমালয়ের যে উচ্চতম, সরি, হুমায়ুন হিমালয়ের যে তাল রয়েছে সেটি এক প্রকার, ভেরি গুড, সেটি কিন্তু হবে এক প্রকার হ্রদ। দুটো উদাহরণ বলো তো এই হ্রদের, হুমায়ুন হিমবাহের তাল যে রয়েছে তার দুটো উদাহরণ কি হবে? ভেরি গুড, নৈনিতাল, ভীমতাল, সাততাল, এগুলো কিন্তু সবই হলো এই কুমায়ুন হিমালয়ের এক প্রকারের এগুলো হ্রদ। আচ্ছা, নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5 দেখো রয়েছে, ভাঙ্গার অংশের পাঞ্জাবে নাম কি? দেখো, ভাঙ্গার অংশে পাঞ্জাবে যে কি নামে পরিচিত? খোস, ধায়া, কঙ্কর না বেট? বলো তো উত্তর কি হবে? আগে তোমরা বুঝবে যে ভাঙ্গার কি। নদীর থেকে দূরবর্তী অঞ্চলে যে পলি দ্বারা গঠিত মৃত্তিকা তাকে আমরা কি বলবো? ভাঙ্গার, অর্থাৎ পূর্ণ মৃত্তিকা। আর নবগঠিত মৃত্তিকাকে আমরা কি বলি? খাদার বলে থাকি। তাহলে পাঞ্জাবে যে এই যে ভাঙ্গার, সেটি কি নামে পরিচিত? ভেরি গুড, সেটি কিন্তু বেট নামে পরিচিত। আচ্ছা, নেক্সট, নাম্বার 6, বৃহত্তম কয়েলটি হলো, ভারতের বৃহত্তম কয়েল কোনটি? তোমাদের অপশনে কি কি আছে? অষ্টমুদি, কোলেরু, ভেম্বানাথ আর চিল্কা। তাহলে বলো তোমাদের উত্তর কি হবে? ভারতের বৃহত্তম কয়েলটির নাম হলো কিন্তু কি? অপশন সি, ভেম্বানাথ হবে কিন্তু ভারতের বৃহত্তম কয়াল। আচ্ছা, নাম্বার 7, এশিয়ার বৃহত্তম লেগুলটি হলো, তাহলে বলো, এশিয়া তথা ভারতবর্ষের বৃহত্তম লেগুলটি হলো চিল্কা, নাম্বার বি পুলিকট, নাম্বার সি উলার, নাম্বার ডি হচ্ছে কোলেরু। কোনটা হবে বলো? ভেরি গুড, চিল্কা হ্রদ কিন্তু হলো এশিয়ার বৃহত্তম হ্রদ। আচ্ছা, লেবুল, তোমরা বলো তো আমাকে, এই যে চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদটি ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে পড়ছে বা কোন রাজ্যে অবস্থিত?
খুব ভালো বলেছে যে ওড়িশা রাজ্যে কিন্তু এই চিল্কা হ্রদটি অবস্থান করছে। তোমরা খুব ভালো করে মনে রাখবে যে এশিয়ার বৃহত্তম যে লেগুলটি হচ্ছে, তার নাম কিন্তু হলো চিল্কা। নাম্বার 8, বিদার অগ্নুদ্গমে সৃষ্টি ভূমিরূপটি হলো। দেখো, বিদার অগ্নুদ্গম, নাম্বার এ ডেকান ট্রাপ, নাম্বার বি ময়দান, নাম্বার সি মালনাথ এবং নাম্বার ডি দুন। তাহলে অগ্নুৎপাতের ফলে ভারতের কোন অঞ্চলের ভূমিরূপ সৃষ্টি হয়েছে? মালভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে তোমাদের উত্তর কি হবে বলতো? দাক্ষিণাত্য মালভূমি বিদার অগ্নুৎপাতের ফলে কিন্তু সৃষ্টি হয়েছে, তাই তো? তাহলে এই দাক্ষিণাত্য মালভূমির অপর নাম কি? ডেকান ট্রাপ অঞ্চল। তাহলে তোমাদের উত্তর কিন্তু এখানে হবে নাম্বার এ ডেকান ট্রাপ। এরপরে 9 নম্বর দেখো, কচ্ছর রণে পতিত নদী হলো কোনটি? দেখো, কচ্ছর রণ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। তাহলে এই অপশনে তোমাদের কি রয়েছে? কৃষ্ণা, নর্মদা, কাবেরী, লুনি, তাই তো? তাহলে এই 4টে অপশনের মধ্যে দেখো, গুজরাটের মধ্যে কিন্তু এই কৃষ্ণা নদী, কাবেরী নদী এগুলো কিন্তু পড়ছে না, তাই না? এগুলো কোন দিকে? ভারতের দক্ষিণ দিকের নদী। তাহলে পশ্চিম দিকের নদী কি আছে? নর্মদা আছে আর লুনি আছে। লুনি কোথায় পতিত হয়েছে? তোমরা সকলেই জানো। আমাদের ভারতবর্ষের পশ্চিমে কোন সাগর রয়েছে? আরব সাগর রয়েছে। তাহলে একটাই অপশন থাকছে তোমাদের হাতে, সেটি কি? লুনি। তাহলে তোমাদের উত্তর কি হবে? যে কচ্ছের রণে পতিত হওয়া নদীটির নাম কিন্তু হলো লুনি। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে ভারতবর্ষের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ? ভেরি গুড, এই লুনি। কেন অন্তর্বাহিনী নদী? কারণ এটি ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়ে ভারতবর্ষের কোনো একটি স্থানেই শেষ হয়েছে, তাই এটি কিন্তু অন্তর্বাহিনী নদী। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 10 নম্বর প্রশ্ন। ব্রহ্মপুত্র নদীর তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার পর তিব্বত থেকে প্রবাহিত, পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটা কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাই তো? তাহলে এই যে ব্রহ্মপুত্রের যে তিব্বতের যে অংশটা, সেটি কি নামে পরিচিত? ভেরি গুড, সাংপো নামে পরিচিত। তাহলে খুব ভালো করে মুখস্থ রাখবে যে ব্রহ্মপুত্র নদীর তিব্বতের নাম কিন্তু হলো সাংপো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 11 নম্বর, শতদ্রু কোন নদীর উপনদী? বলো, শতদ্রু নদী কোন নদীর উপনদী? দেখো, গঙ্গা অপশন এ, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি যমুনা, আর অপশন ডি হচ্ছে কিন্তু সিন্ধু। আগে তোমাদের মাথায় রাখতে হবে এই শতদ্রু নদীটি ভারতবর্ষের কোন দিকে রয়েছে? উত্তর পশ্চিম দিকে রয়েছে। তাহলে গঙ্গা, ব্রহ্মপুত্র বা যমুনা এই অপশনগুলো কিন্তু তোমাদের মাথাতে আসবে না। তাহলে উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে কোন নদী রয়েছে ভারতবর্ষের? সিন্ধু নদী। সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে এই শতদ্রু নদী। এছাড়া আর কি কি উপনদী আছে বলতো সিন্ধুর? ভেরি গুড, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, তাই না? এগুলি কিন্তু সবই হলো সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদী। এরপরে রয়েছে দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কোন ঋতুতে? আগে তোমাদের বুঝতে হবে যে পশ্চিমী ঝঞ্ঝা কি। দেখো, শীতকালে দেখবে একটা খুব জোরে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় খুব হালকা ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, এবং সেটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ ভারতের পশ্চিম দিকের যে বায়ুপ্রবাহ রয়েছে সেই বায়ুপ্রবাহ আগমনের দ্বারা কিন্তু এই বৃষ্টিটা হয়ে থাকে। তাহলে কোন সময় হয়ে থাকে এটা? শীত ঋতুতে। তাহলে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে অপশন এ শীত ঋতুতে। এরপর 13 দাগ দেখো, কি বলেছে যে আম্র বৃষ্টি দেখা যায়। আম্র বৃষ্টি মানে বৃষ্টির যে জলের ফোঁটা তাতে কিন্তু অম্লের পরিমাণ বেশি থাকে, তাই না? তাহলে তোমাদের উত্তর কি হবে? যে আম্র বৃষ্টি দেখা যায় কোথায় বেশি? দক্ষিণ ভারতে। 14 দাগ কি রয়েছে দেখো, শাল ও সেগুন কোন অঞ্চলের উদ্ভিদ? বলো, চিরহরিত অরণ্য বা কোন অরণ্যের উদ্ভিদ? চিরহরিত, পর্ণমোচী, ম্যানগ্রোভ না সরলপল্লী? চিরহরিত কি? চিরহরিত হচ্ছে সারা বছরই প্রায় সবুজ থাকে গাছ, তাই না? তাহলে শাল সেগুন কি সারা বছর সবুজ থাকে? থাকে না, তাই না? তাহলে চিরহরিত হবে না। ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্যও কিন্তু হবে না। তারা কি হচ্ছে? পর্ণমোচী এবং সরলবর্গীয়। দেখো, শাল গাছের দেখবে পাতা ঝরে পড়ে, সেগুন গাছেরও কিন্তু পাতা ঝরে পড়ে।
তাহলে আমরা কি পড়েছিলাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ পড়ার সময়, যে বছরের এই নির্দিষ্ট সময়ে যে গাছগুলি তাদের পাতা ঝরিয়ে দেয় তাদের কি উদ্ভিদ বলা হয়? পর্ণমোচী উদ্ভিদ। ভেরি গুড। তাহলে তোমাদের উত্তর এখানে কি হবে? পর্ণমোচী উদ্ভিদ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 15 দাগ, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? বলো, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? অপশনে তোমাদের কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, আর ডি হচ্ছে রেগুর মৃত্তিকা। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলির মধ্যে একটি উত্তর হবে অবশ্যই। তবে মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি কোন মাটিতে বলো তো? আমরা যে মাটির তিনটে প্রকার ভাগ করি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, তাই না? তাহলে এঁটেল মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতাটা সব থেকে বেশি। তোমাদের যে অপশন রয়েছে ল্যাটেরাইট হবে না, লোহিত মৃত্তিকা সেটিও হবে না, পর্জল মৃত্তিকা মানে পাহাড়ি অঞ্চলের মৃত্তিকা সেটিও হবে না। তাহলে নাম্বার ডি কিন্তু তোমাদের উত্তর হবে রেগুর মৃত্তিকা, অর্থাৎ কালো যে মাটি সেই কালো মাটিতে কিন্তু জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি। তাহলে 15 দাগের উত্তর কি হলো? যে অপশন ডি রেগুর মৃত্তিকা। এরপরে 16 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, কি প্রশ্ন? যে হিমালয়ের পাদদেশের অনুর্বর ভূমি কি নামে পরিচিত? বলো, খুব সহজ প্রশ্ন। অপশন অনুযায়ী তোমরা চেষ্টা করো। এক রয়েছে ভাঙ্গার। ভাঙ্গার কি? নদীর দূরবর্তী যে পলি মৃত্তিকা, তাই তো? তাহলে এটি হবে না। খাদার কি? নদীর পার্শ্ববর্তী অঞ্চলের যে পলি মৃত্তিকা, তাই না? নবগঠিত পলি মৃত্তিকার সাথে সেটাও কিন্তু হবে না। তাহলে অপশনে কি কি রয়েছে? আর ভাবর রয়েছে আর বেড রয়েছে। বেড আমরা একটু কি পড়লাম, যে পাঞ্জাবে। পাঞ্জাবে কি হিমালয় রয়েছে? হিমালয় পাদদেশ রয়েছে পাঞ্জাবে? নেই, তাই না? তাহলে তোমাদের উত্তর কিন্তু হবে অপশন সি ভাবর। এই যে হিমালয়ের পাদদেশে অনুর্বর মৃত্তিকা, অর্থাৎ যেগুলো পাথর, লোহা ইত্যাদি বেশি মিশ্রিত থাকে, সেটি অনুর্বর মৃত্তিকা। সেই অনুর্বর মৃত্তিকা কিন্তু ভাবর নামে পরিচিত। তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে দেখো 17 নম্বর, কোন রাজ্য জেরোফাইট উদ্ভিদ দেখা যায়? আগে তোমরা জানতে হবে জেরোফাইট উদ্ভিদ কি। ভেরি গুড। জলের অভাবে যে উদ্ভিদের কাঁটার পরিমাণ বেশি থাকে সেটি কিন্তু জেরোফাইট উদ্ভিদ। তাহলে তোমাদের অপশনে কি কি আছে? অসম, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ। বলতো কোথায় বৃষ্টিপাত সব থেকে কম হয় বা জলের অভাব দেখা যায়? ভেরি গুড, রাজস্থানে। অর্থাৎ মরু অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা কি বলবো? জেরোফাইট উদ্ভিদ। তাহলে মরু অঞ্চল কোথায় রয়েছে? রাজস্থানে। তাহলে তোমাদের অপশনের অনুযায়ী উত্তর কি হবে? অপশন সি, রাজস্থান। এরপর রয়েছে দেখো 18 দাগ, ভারতের কোন অংশে ঝুম চাষ দেখা যায়? ঝুম চাষ কি? মনে আছে ঝুম চাষটা কি? কোনো একটি অঞ্চলে বা কোনো একটি বনাঞ্চলের মধ্যে কিছুটা পরিমাণ জায়গা সেখানে গাছপালা কেটে সেখানে চাষবাস করা হয়। কয়েক বছর চাষ করার পর সেই অঞ্চলে কিন্তু মৃত্তিকাটা অনুর্বর হয়ে যায়, তাই তো? এবং সেই জমি ফেলে রেখে যারা চাষ করে তারা কিন্তু অন্য জায়গায় যায়। এই যে চাষটাকে কি বলা হয়? ঝুম চাষ। এটি ভারতের কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? অপশন এ উত্তর ভারত, অপশন বি পশ্চিম ভারত, অপশন সি দক্ষিণ ভারত এবং অপশন ডি উত্তর পূর্ব ভারত। তোমাদের কিন্তু এখানে উত্তর হবে উত্তর পূর্ব ভারত। আচ্ছা, এরপরে রয়েছে দেখো পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে যে ফাঁকা জায়গাটা হলো বা যে অংশটা রয়েছে তার নাম কি? দেখো আমরা পশ্চিমঘাট পর্বত পড়েছিলাম, দাক্ষিণাত্য ভারতের দাক্ষিণাত্য অঞ্চল যখন পড়েছিলাম বা মালভূমি অঞ্চল পড়েছিলাম তখন কিন্তু পশ্চিমঘাট পর্বত, নীলগিরি, তাই না? আর কি পড়েছিলাম? পূর্বঘাট পর্বতমালা ইত্যাদি যে অংশগুলো পড়েছিলাম সেখানে কিন্তু এই পশ্চিমঘাট এবং নীলগিরির মাঝখানে একটা অংশ ছিল, সেই অংশের নামও কিন্তু আমরা জেনেছিলাম। বলতো সেই অংশের নাম কি? প্রথমে হচ্ছে পালঘাট, অপশন বি হচ্ছে ভোরঘাট, অপশন সি থলঘাট এবং অপশন ডি হচ্ছে দেরাদুন। দেখো দেরাদুন কিন্তু হবে না, কারণ দেরাদুন কোন দিকে? ভারতের উত্তর দিকে। এখানে পশ্চিমঘাট ও নীলগিরি ভারতের দক্ষিণ দিকে। তাহলে এই যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে তোমাদের উত্তর কিন্তু হবে পালঘাট, অপশন এ। স্টুডেন্ট বলতো এই যে সমগ্র দক্ষিণ ভারত রয়েছে সেই দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মনে আছে তোমাদের? বলো, মনে করো। ভেরি গুড, আনাইমুদি কিন্তু হলো সমগ্র দক্ষিণ ভারতের
উচ্চতম শৃঙ্গ, এবং পশ্চিমঘাট পর্বতেরও উচ্চতম শৃঙ্গের নাম কিন্তু হলো এই আনাইমুদি। আচ্ছা, এখানে নীলগিরি পর্বতের কথাও বলা হয়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতো? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো কি? দোদাবেতা, তাই তো? আর পূর্বঘাটও পর্বতমালা ছিল। এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমাদের মনে আছে? বলো দেখি। ভেরি গুড। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো কি? জিন্দাগাতা। আচ্ছা, এরপরে আহ, দেখো 20 নম্বর প্রশ্নটা রয়েছে। 19 হয়ে গেল, 20। কেটু শৃঙ্গটি কোন পর্বতে রয়েছে? গডিন অস্টিন বা কেটু ছিল। তাহলে গডিন অস্টিন কিন্তু ভারতের উচ্চতম শৃঙ্গ, তাই তো? পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভেরি গুড। কোথায় রয়েছে? নেপালে। তেমনি ভারতের কিন্তু উচ্চতম যে শৃঙ্গ, যার নাম কিন্তু হচ্ছে কেটু বা গডিন অস্টিন। এটি কোন পর্বতে রয়েছে? হিমালয়ের তো অনেকগুলো ভাগ রয়েছে, যেমন কারাকোরাম রয়েছে, জাসকার রয়েছে, পীর পাঞ্জাল, লাদাখ। এই যে ভাগগুলির মধ্যে কোন পর্বতে রয়েছে বলো? অপশন এ লাদাখ, অপশন বি কারাকোরাম, অপশন সি জাসকার, এবং অপশন ডি কিন্তু হচ্ছে পীর পাঞ্জাল। বলো। ভেরি গুড, কারাকোরাম, তাই না? তাহলে এই যে কারাকোরাম, এটি কিন্তু হিমালয়ের একেবারে পূর্ব দিকে একটি অংশ। হিমালয় কিন্তু অনেকটা স্থান জুড়ে অতিক্রম করেছে। প্রায় 2500 কিলোমিটার স্থান কিন্তু এই হিমালয় পর্বতমালা রয়েছে। পূর্বে রয়েছে এবং পশ্চিমে রয়েছে। পশ্চিমে কোন রাজ্য অব্দি এসছে বলতো? সরি, পূর্বে কোন রাজ্য অব্দি এসছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এবং পশ্চিমে কোন রাজ্য অব্দি? সেই জম্মু কাশ্মীরের ওখান থেকে কিন্তু শুরু হয়ে এটি অরুণাচল প্রদেশ কিন্তু অব্দি এসেছে, তাই না? মাঝখানে কিছুটা অংশ যেটা মধ্য হিমালয় নামে পরিচিত, সেটি কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ছে না। সেটা কোথায় পড়ছে? সেটা কিন্তু পড়ছে নেপালের মধ্যে। তাহলে এখানে যে কেটু রয়েছে, এই কেটু কিন্তু রয়েছে নাম্বার বি বা অপশন বি, কারাকোরাম পর্বতে। তাহলে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হলো কেটু বা গডিনস্টি। স্টুডেন্ট, এরপরে আমরা আহ, সত্য ও মিথ্যা যে তোমাদের বইতে রয়েছে, সে সত্য ও মিথ্যা আহ, সম্পর্কে জানবো। স্টুডেন্ট, বাক্যটি সত্য হলে তোমাকে ঠিক দিতে হবে এবং অসত্য হলে ভুল লিখতে হবে। এরও কিন্তু প্রশ্নমান এক। প্রথম যে প্রশ্নটা দেখো রয়েছে, 1 নম্বর, যে ইন্দিরা পয়েন্ট, এই যে ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে। ভারতের স্থলভাগের শেষ বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। সেটি কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু কি? তাহলে এটা ঠিক না ভুল? এটা কিন্তু রয়েছে ভুল। তাহলে কোথায় হবে বলতো? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে রয়েছে, সেই আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জে যে স্থলবিন্দুটা রয়েছে ভারতের শেষ সীমানা, তার নাম কি হবে? ইন্দিরা পয়েন্ট। এটা কিন্তু হলো দক্ষিণ দিকে। যদি বলে ভারতের উত্তরের যে লাস্ট সীমানা, তার নাম কি? সেটি কিন্তু হবে ইন্দিরা কল। তাহলে দক্ষিণ দিকের যে স্থলভাগের লাস্ট সীমানা, সেটি কিন্তু হলো ইন্দিরা পয়েন্ট, এবং উত্তর দিকে সেটি হলো কিন্তু ইন্দিরা কল। আচ্ছা, নাম্বার 2, ভারতে রাজ্যভাগে ভাষাকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, আমাদের কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করা হয়েছিল। কি হয়েছিল তো? তাহলে এই ভাষাকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছিল কি হয়নি? দেওয়া হয়েছিল। তাহলে উত্তরটা কি হবে? ঠিক হবে, তাই না? এই যে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন, অর্থাৎ রাজ্য যে পুনর্গঠন হয়েছিল, সেটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই ভাষা। তাহলে এই রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয় বলতো? ভেরি গুড। 1953 সালে কিন্তু এই রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়, এবং 1956 সালে কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন তার কাজ শুরু করে। ঠিক আছে? এবং সমস্ত ভারতকে কটি রাজ্যে ভাগ করে? 14টি রাজ্যে ভাগ করে, এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে এই রাজ্য পুনর্গঠন কমিশন। তো তোমরা মনে রাখবে যে রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? 1953 সালে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 3,
সিকিম হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য। বলো এটা ঠিক না ভুল? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া না? তাহলে এই যে ক্ষুদ্রতম রাজ্য, সেটি কিন্তু হলো গোয়া। তাহলে সিকিম কিন্তু হবে না। সিকিম কিন্তু আবার একটা দিক দিয়ে ক্ষুদ্রতম, সেটা কি তোমাদের মনে আছে? কিসে বলতো? সব থেকে কম কি রয়েছে সিকিমে? জনসংখ্যা। তাহলে জনসংখ্যার দিক দিয়ে সব থেকে কম বা ক্ষুদ্রতম রাজ্য কিন্তু হলো সিকিম। তবে যদি বলে যে আহ, আয়তনে বা বর্তমানে ক্ষুদ্রতম রাজ্য কোনটি, তখন কিন্তু তোমাদের উত্তর হবে কি? গোয়া। বলতো আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? ভেরি গুড। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কিন্তু হলো রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্যের নাম এক্ষুনি জানলাম আমরা, গোয়া। এবং জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য বা মোট জনসংখ্যার উপর ভিত্তি করে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জনসংখ্যা থাকে বলো? এটা কিন্তু আঞ্চলিক ভূগোলে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ভেরি গুড, উত্তরপ্রদেশে কিন্তু সব থেকে বেশি রয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, যে কাশ্মীর উপত্যকা রয়েছে লাদাখ ও কারাকোরাম পর্বতের মাঝে। কাশ্মীর উপত্যকা একটি ভূস্বর্গ, অর্থাৎ এটি স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই যে কাশ্মীর উপত্যকাটি, সেটি কোন দুটি পর্বতের মাঝখানে রয়েছে? উপত্যকা কি দুটি পর্বতের মাঝখানে নিম্ন স্থান তো? তাহলে এই যে কাশ্মীর উপত্যকা লাদাখ ও কারাকোরাম পর্বতের মাঝে রয়েছে, এটি ঠিক না ভুল বলো? এটা কিন্তু ঠিক নয়, এটি কিন্তু রয়েছে ভুল। তাহলে কোন দুটি পর্বতের মাঝে হবে তোমরা বলতে পারবে? বলো তো একটু ভেবে, যে কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে রয়েছে? দেখো, এই কাশ্মীর উপত্যকা কিন্তু পীর পাঞ্জাল এবং হিমাদ্রি যে পর্বত রয়েছে, সেই পীর পাঞ্জাল আর হিমাদ্রি পর্বতের মাঝখানের যে উপত্যকা, সেটি কিন্তু হলো কাশ্মীর উপত্যকা, যেটিকে আমরা কি না হিসেবে চিনি? ভূস্বর্গ হিসেবে চিনি, তাই না? এর প্রাকৃতিক মনোরম দৃশ্য সারা বিশ্ব থেকে কিন্তু মানুষ এখানে পর্যটনের জন্য আসে। ফলে এই কাশ্মীর উপত্যকা কিন্তু পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? স্নোফল হয়, বরফ পড়ে, আবার গরমের সময় আহ এই বরফটা কমে যায়, তাই তো? তাহলে কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল আর হিমাদ্রি পর্বতের মাঝখানে অবস্থিত। তাহলে সঠিকটা হবে হিমাদ্রি ও পীর পাঞ্জালের মাঝখানে। আচ্ছা, এরপরে দেখো নম্বর রয়েছে 5। থর মরুভূমির বেশিরভাগ অংশ রয়েছে রাজস্থানে। ঠিক কি ভুল বলো? ভারতের একমাত্র যে মরুভূমি রয়েছে সেটি থর মরুভূমি। সেই মরুভূমি কোথায় রয়েছে? রাজস্থানে কিন্তু রয়েছে। তাহলে রাজস্থানে কি বেশিরভাগ অংশ রয়েছে না অন্য কোনো স্থানে রয়েছে? তাহলে তোমাদের উত্তর কি হবে? রাজস্থানেই কিন্তু বেশি রয়েছে। তাহলে এই উত্তরটা কিন্তু সঠিক আছে। ঠিক। তাহলে থর মরুভূমির বেশিরভাগ অংশ হলো রাজস্থানে। এছাড়া থর মরুভূমির কিছুটা অংশ পাঞ্জাবেও কিন্তু রয়েছে, এবং গুজরাটের কিছু স্থানেও কিন্তু এই থর মরুভূমির অংশ রয়েছে। সব থেকে বেশি রয়েছে রাজস্থানে। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 6। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। তাহলে আমরা যখন পড়েছিলাম হ্রদগুলি, যেমন নৈনিতাল, ভীমতাল, এগুলো কি কি বলা হয় স্থানীয় ভাষায়? তাল বলা হয় না? তাহলে দুন কিন্তু হ্রদ হবে না। হবে? হবে না। তাহলে দুন, এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু ভুল। উত্তর কি হবে? দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার কি? উপত্যকা। দুন কিন্তু হলো এক প্রকার উপত্যকা। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং এটিও একই। 7, মরুস্থলী হলো প্রকৃত মরুভূমি। ঠিক না ভুল বলো? এটি কিন্তু রয়েছে ঠিক। আচ্ছা, এরপরে 8 নম্বর দেখো, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। ঠিক না ভুল? ঠিক রয়েছে, তাই না? ভারতের যে প্রাচীনতম পর্বত রয়েছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো এই আরাবল্লী পর্বত। এবং নবীন যে পর্বত তার মধ্যে উল্লেখযোগ্য কি? হিমালয় পর্বত। দেখো, এই আরাবল্লী, হিমালয় এগুলো কিন্তু সবই কি পর্বত? কোন পর্বতের উদাহরণ? পর্বতের শ্রেণীবিভাগ করতে গিয়ে কিন্তু আমরা পড়েছিলাম যে ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে এই আরাবল্লী এবং হিমালয়। হিমালয় হচ্ছে নবীনতম, অর্থাৎ আরাবল্লী কিন্তু প্রাচীনতম। হিমালয় সৃষ্টির আগে থেকেই কিন্তু আরাবল্লী সৃষ্টি হয়েছিল।
তাই তো? তাই বর্তমানে এই আরাবল্লীটা ক্ষয় পেয়ে 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 ভঙ্গিল পর্বত থেকে ক্ষয়জাত পর্বতে সৃষ্টি হয়েছে। মনে রাখবে। ভেরি গুড। এরপর নম্বর দেখো রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ। ঠিক কি ভুল? ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? গড়িনষ্টিন বা কেটু, তাই তো? তাহলে এটি ভুল রয়েছে। ভারতের উচ্চতম যে শৃঙ্গ তার নাম হচ্ছে গড়িনষ্টিন বা কেটু, যেটি কারাকোরাম পর্বতে রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু দ্বিতীয়, ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখো, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে, সেই পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি বলতো? উচ্চতম শৃঙ্গের নাম কি বলতো? বলতে পারবে? ভেরি গুড। সান্দাকফু হলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চতম স্থান বা উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, এরপর রয়েছে দেখো 10 নম্বর, চম্বল গঙ্গার উপনদী। গঙ্গার উপনদী কি চম্বল? বলো, ঠিক করে বলো। আগে বলো, গঙ্গা নদী কোথায় সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, তাই তো? দেখো, গঙ্গার যে প্রধান উপনদী তার নাম কি বলতো? গঙ্গার যে প্রধান উপনদী তার নাম কিন্তু হলো যমুনা নদী। আর এখানে যে চম্বল তোমার লেখা আছে প্রশ্নে, এই চম্বল হলো কিন্তু যমুনার একটি উপনদী। তাহলে গঙ্গার উপনদী কিন্তু চম্বল হবে না। চম্বল কার উপনদী হবে? যমুনা নদীর উপনদী। তোমরা বলো তো যে গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম বলো। যমুনা, সোন, রামগঙ্গা, আর কি রয়েছে? গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, এগুলো সবই হলো কিন্তু গঙ্গা নদীর উপনদী। গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? ভেরি গুড। আমাদের রাজ্যে গঙ্গা নদীর একটি শাখা রয়েছে, তাই তো? সেটি কি? হুগলি ও ভাগীরথী নামে পরিচিত, এবং অপর শাখাটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে, এবং বাংলাদেশের মধ্যে প্রবেশিত হয়ে সেটি কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগর। আচ্ছা, নাম্বার 11, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। এ ঠিক না ভুল? এটি কিন্তু ঠিক। দেখো, এই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে রয়েছে। আর এই সুন্দরবনের যে অংশ, সেই অংশটা কিন্তু পুরোটা আমাদের ভারতবর্ষের মধ্যে নেই। কিছুটা অংশ আমাদের ভারতবর্ষে রয়েছে এবং বেশিরভাগটা অংশ কোথায় রয়েছে? কোন দেশে? আমাদের পূর্ব দিকে যে প্রতিবেশী দেশ তার নাম কি? বাংলাদেশ। তাহলে সেই বাংলাদেশে কিন্তু সুন্দরবন রয়েছে। তবে এটা তোমরা মাথায় রাখবে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন অঞ্চলে গড়ে উঠেছে? সুন্দরবন অঞ্চলে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো মৌসুমরাম। ঠিক না ভুল? বলো। সরি, এটি কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক হতে পারবে। আর কি হবে? এই যে মৌসুমী উল্টো দিকে কি রয়েছে? শিলং। শিলং কিন্তু হলো ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর এখানে যে প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে মৌসুমী নাম, মৌসুমী নামটা কি? পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যে অঞ্চলে হয় সেটি কিন্তু হলো এই মৌসুমী নাম, যেটি ভারতবর্ষে অবস্থিত, তাই না? মেঘালয়তে চেরাপুঞ্জির মৌসুমী নাম। ভারতের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত, আর পৃথিবীর মধ্যে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত এখানেই হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর ঠিক না ভুল? ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো কিন্তু শিলং, এটি কিন্তু ভুল। স্টুডেন্ট, এর পরে দেখো 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভারতের মাঝখান দিয়ে মকর ক্রান্তি রেখা বিস্তৃত, এটি ঠিক না ভুল? ভুল। তাহলে সঠিক উত্তরটা কি হবে? কোন রেখা বিস্তৃত? কর্কট ক্রান্তি রেখা। তাহলে কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে বলতো? মনে আছে তোমাদের? ভেরি গুড। 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু ভারতের মাঝখান থেকে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। এরপরে দেখো রয়েছে 14 দাগ, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। এটি কি ভুল তো? অবশ্যই ভুল। তাহলে কোথা থেকে সৃষ্টি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, যেটি ভারতবর্ষের কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, তাই না? আচ্ছা, এরপরে 15 নম্বর রয়েছে দেখো, মালাবার উপকূল দেখা যায় কেরলে। আমাদের পশ্চিম দিকে, ভারতবর্ষের পশ্চিমে যে আরব সাগর তীরবর্তী অঞ্চল রয়েছে
সেখানে কিন্তু অনেকগুলো উপকূল দেখা যায়। কঙ্কন উপকূল, মালাবার উপকূল, কর্ণাটক উপকূল, তাই না? এখানে এই যে মালাবার উপকূলের যে অংশটা সেটা দেখা যায় কোথায়? কেরলে। তাহলে উত্তরটা কি হবে, ঠিক না ভুল? ঠিক। শুনুন, বলো তো, বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? বলতে পারবে? বাহ, খুব ভালো বলেছে যে করমণ্ডল উপকূলে, অর্থাৎ করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে যে রয়েছে, সেই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। এরপরে ১৬ দাগ, লাল মাটিতে লোহার ভাগ বেশি থাকে, ঠিক না ভুল? ঠিক, তাই তো? আচ্ছা, তাহলে এটি কিন্তু হবে সঠিক উত্তর। আচ্ছা, ১৭, গরান একটি চিরহরিৎ বৃক্ষ, ঠিক না ভুল বলো? আগে বলো, গরান উদ্ভিদটা কি ধরনের উদ্ভিদ? কোথায় দেখা যায়? সুন্দরবনে দেখা যায়। তাহলে সুন্দরবনে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য। তাহলে গরান কিন্তু একটি ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের উদাহরণ, নট চিরহরিৎ বৃক্ষ। চিরহরিৎ বৃক্ষ কি? বছরে যেখানে বৃষ্টিপাত বৃষ্টিপাত বেশি হয়, সবসময় গাছ সবুজ থাকে, তাই না? সেই অঞ্চলে কিন্তু চিরহরিৎ বৃক্ষ দেখা যায়। তাহলে গরান একটি চিরহরিৎ বৃক্ষ, এটি কিন্তু ভুল। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং এর পরবর্তী ক্লাসে তোমাদের যে বইতে শূন্যস্থান পূরণ রয়েছে এবং বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো রয়েছে, সেটা সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে তোমাদের যে এই যে অনুশীলনের পাঠটা শেষ করব। তাহলে আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।